নমস্কার, আমি আপনাদের ফিরোজ হোসেন। আলোর দিশা এই অনুষ্ঠানে আজকের বিষয় রাজ্যের ওয়াকফ বোর্ডে মোতাল্লি চক্র। আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে এসছেন সাইফুল হক, মোতাল্লি আরিফ ওয়াকফ স্টেট, সৈয়দ ইরফান শের, মোতাল্লি শাহজাদি বেগম ওয়াকফ স্টেট। আপনারা ওয়াকফ স্টেট, ওয়াকফ শব্দটি নিয়ে সাম্প্রতিক সময়ে নানানভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিসরে আলোচনা হচ্ছে, কিন্তু বিতর্কের বাইরে গিয়ে আমাদের বিষয়টি দেখা দরকার তথ্যের ভিত্তিতে। ওয়াকফ আসলে কি? ওয়াকফ বোর্ড কেন তৈরি হয়েছিল? পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে? এই বিপুল সম্পত্তি থেকে কত টাকা আয় হয় এবং কোথায় সেগুলো ব্যয় হয়, এটা আমাদের জানা দরকার। ওয়াকফ কি? ওয়াকফ সহজ ভাষায় যদি বলি যে কোনো ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তি ধর্মীয় বা দাতব্য এবং জনকল্যাণ কাজে স্থায়ীভাবে উৎসর্গ করলে তাকে আমরা ওয়াকফ সম্পত্তি বলি। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সাম্প্রতি সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার নতুন ওয়াকফ আইন চালু করেছেন। ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে উমিদ আইন। একবার যদি সম্পত্তি ওয়াকফ হয়ে যায়, সেই সম্পত্তি বিক্রি বা দান করা যাবে না। ওয়াকফ বোর্ডের কাজ কি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই যে একাধিক যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, যেমন মসজিদ, মক্তব, মাজার এবং কবরস্থান, যাকে তাকে দেখা যাচ্ছে যে ওয়াকফ বোর্ডের ওই সব সম্পত্তির মোতাল্লি করা হয়েছে। তারা কি করে সেই মোতাল্লিরা? সেই মোতাল্লি তারা জানেই না যে তারা মোতাল্লি কিনা, কিন্তু তাদের বকলমে তাদের অন্যজন পরিচালনা করে। তারা কি করে? তারা ওই বিভিন্ন যে দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়াকফ পরিচালিত, সে যেহেতু মোতাল্লি, সেইগুলো টাকা তোলে, আদায় করে এবং তার একটা অংশ পৌঁছে যায় ওয়াকফ বোর্ডের প্রভাবশালী বোর্ড সদস্যদের কাছে এবং এক শ্রেণীর উকিলের কাছে। এটা অভিযোগ, দীর্ঘদিনের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে আত্মসাৎ হচ্ছে এই ওয়াকফ বোর্ডের একটা শ্রেণী। সেই টাকা নিয়ে তারা প্রভাবশালী হচ্ছে, ক্ষমতাবান হচ্ছেন, এবং যে সরকার যখন আসছে সেই সরকারের সঙ্গে দেখা যাচ্ছে তারা একটা নেক্সাস, একটা বন্ধন তৈরি করছে যাতে তাদের এইগুলো লুটেপুটে খাওয়া সুবিধা হয়। এবং এইভাবে যদি সম্পত্তি আত্মসাৎ চলে, তাহলে তো ওয়াকফ সম্পত্তি শেষ পর্যন্ত থাকবে কি না, এখন সেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমি আপনাদের একটা ওয়াকফের সম্পত্তির কথা বলবো। ইসি নাম্বার 3776, বেনিয়াপুকুর রোড, নাজিবুন্নেসা ওয়াকফ স্টেট। বর্তমানে এই স্টেটের কর্ণধার লন্ডনে থাকেন। তাদের পূর্বপুরুষ নবাব আব্দুল লতিফের বংশধর। তাদের পূর্বপুরুষ জমিদার, তারা ওয়াকফ করেছেন। এই নবাব আব্দুল লতিফের গ্র্যান্ড ডটার আসিফা কাইয়ুম লন্ডন থেকে একসময় কলকাতায় নিয়মিত যাতায়াত করেছেন, ওয়াকফ বোর্ডে যোগাযোগ করেছেন,
তিনি তার সম্পত্তিতে একটা গার্লস হোস্টেল তৈরি করতে চান মেয়েদের উন্নত শিক্ষার প্রসারে। তৎকালীন চেয়ারম্যান বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল গনি, শোনা যায় যে তিনি কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই মোতাল্লি চক্রের সাথে বোর্ডের সদস্যদের সদস্যের এক শ্রেণীর বোর্ডের সদস্যের সাজসে সেই সম্পত্তি প্রমোটারের হাতে চলে যায়। আমি এই বিষয়ে জানতে চাইব সাইফুল হক সাহেবের কাছে, তিনি যদি এই ইসি নাম্বার 3776 বেনিয়াপুকুর রেড নাজিবুন নেসা ওয়াকফ স্টেট সম্পর্কে যদি একটু বলেন। সমস্ত প্রশংসা সেই সিস্টার যে আমাকে আজ সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে আসার, কিছু বলার। দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা, 1988 সাল থেকে আমি ওয়াকাফে জড়িয়ে আছি, আমাদের নিজস্ব এস্টেটও আছে, এবং সাথে সাথে যেসব দুস্থ ওয়াকাফ এস্টেট যারা জানে না, অসহায় অবস্থায় দিনের পর দিন অবহেলিত হয়, সেই সব ওয়াকাফের মতওয়াল্লিরা আমার কাছে আসে, বলে যে এইটা কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব, এটা কিভাবে আমি কাজ করব, এটা কিভাবে রিটার্ন দেবো, আয় ব্যয়ের হিসাব কিভাবে দেবো, এইভাবে চলে আসছে। সেই রকমই অনেক মতওয়াল্লি আছে। তাদের মধ্যে একজন হঠাৎ লন্ডন থেকে চলে এলেন, এসে কে বা কারা আমার নাম দিয়েছেন এবং আমার টেলিফোন নাম দিয়ে আমার ঠিকানা দিয়েছেন, ওনারা আমার কাছে আসেন। আসতে গেলে আমি ওয়াকফ বোর্ডে গনি সাহেবের কাছে নিয়ে যাই, দেখুন এনারা কি বলতে এসছেন, এনাদের পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তিগুলি নবাব আব্দুল লতিফ, নবাব আব্দুল লতিফ সাহেবের উনি হচ্ছেন গ্র্যান্ড ডটার, সেই হিসাবে আসিফা কাইয়ুম, এবং দীর্ঘ কথা হয়েছে, এবং উনি খুব চেষ্টা করেছেন যে আপনার এই কথাগুলো আমি শুনলাম, আমি নিশ্চয়ই বোর্ড মিটিংয়ে দেবো। ওনার সাথে দুবার বোর্ড মিটিং হয়েছেন, 13 সাল থেকে নিয়ে করোনার পরেও উনি এসেছেন, বোর্ড মিটিং হয়েছেন, বোর্ড মিটিংয়ে ডিসাইডও হয়েছে এটার উপর বিবেচনা করা হবে, গভর্নমেন্টকে জানানো হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত ওই স্টেটটা পড়ে রয়েছে, এবং তার মধ্যে অলরেডি একটা মানে প্রমোটারের সাথে বোর্ডের মেম্বাররা করে মানে তাদের মধ্যে আলোচনা যোগসাজশ করে তারা একটা প্রোগ্রাম নিয়ে ফেলেছে যে ওইটাকে বিক্রি করে দেয়া হবে। এবং তাই শুধু জায়গাটা কতটা? 18 কাঠা জায়গা। এটা কোথায় সেই জায়গা? এটা বেনিয়াপুকুরের ট্রামডিবুর ঠিক পেছনে। আচ্ছা আচ্ছা, খুব তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে তৎকালীন যিনি, যেই সময় এই ঘটনাটা ঘটেছে তখন গনি সাহেব আসেননি, তার আগে যিনি ছিলেন সিইও যেন ওয়ারফান আলী বিশ্বাস, কারণ নাম এখানে না নেই ভালো, হ্যাঁ, উনি একটা তৎকালীন সিইও, উনি একটা মামলা করেছিল ওই প্রমোটাররা, সেই মামলা করা হাইকোর্টে করেছিল, সেই মামলাতে উনি জবাব দিয়ে দিয়েছিলেন এই ওয়াকফ স্টেট যদি এইভাবে ডেভেলপ করা হয় সমস্তটাই নষ্ট হয়ে যাবে। সেই রিপ্লাইয়ের কাগজ আজও ওয়াকফ বোর্ডে রয়েছে, আপনারা দেখতে পারেন। আরেকটা কথা বলি, তারপরে যখন এটা ডিসিশন হলো, হঠাৎ দেখা গেল একদিন উনি চলে গেলেন, গনি সাহেব ওখান থেকে রিজাইন দিয়ে চলে গেলেন, কিন্তু উনি ওইটাকে ধরে রেখেছিলেন যে যাতে এতে একটা মানে হোস্টেল করা যায়। আপনারা জানেন গ্রাম বাংলার কত ভালো ভালো প্রতিভাশালী এই সম্পত্তিটা এখন কি অবস্থায় আছে এইটা বলুন, ওগুলো আলোচ্য বিষয় নাই। এই সম্পত্তিটা এখন কি অবস্থায় আছে সেইটা বলুন। এখন সাসপেন্ড হয়ে রয়েছে, এখনো পর্যন্ত কোনো ওখানে ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু এটা যেভাবে হয়েছে মানে যে কোনো সময় একটা গন্ডগোল হয়ে যেতে পারে, সেটা যদি বর্তমান সরকার একটু দৃষ্টি নেয় খুব ভালো হয় আর কি, যাতে এইটা ফর দি সেক অফ উমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড উমেন এডুকেশন, ওইটা যদি গার্লস হোস্টেল হয়ে যায়, কলকাতা শহরে এত বড় হোস্টেল আর কোথাও হবে না। এটা একটা বিশাল মানে আসিফা কাইমের সৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবে
বাস্তবায়িত হচ্ছে না এক শ্রেণীর ওয়াকফ বোর্ডের সদস্যের এবং কর্মচারীর যোগ সাজসের। আচ্ছা, ওয়াকফ বোর্ডে মোতাল্লির যে নিয়ম হওয়ার নিয়মটা কি? এবং আমি যতদূর জানি যে বোর্ডের মোট সদস্য 14 জন, একজন মোতাল্লি মেম্বার হন, তো সেটা ইলেকটেড হয়ে আসেন অ্যাজ ওয়াকফ বোর্ড ইলেকশন ল অনুযায়ী। সেই বিষয়টা বলুন, কিভাবে আসেন? যে বর্তমান আইনের আসার আগে যে ওয়াকফ অ্যাক্ট ছিল তার অনুসারে একজন মুতাওয়াল্লি মেম্বার ইলেক্টেড হয়ে আসবেন ওয়াকফ বোর্ডে ফ্রম দ্য কলিজিয়াম অফ মুতাওয়াল্লিস। সেখানেও একটা খুব আপত্তিজনক আইনটা আছে, যেটা আগেনস্টে আমরা মামলাও ফাইল করেছি কোর্টে, আর ওয়াকফ বোর্ডকেও জানিয়েছি আর মিনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে। মানে কোর্টে মামলা করেছেন কেন? কেন কি যেটা যে রুলস আছে সেই রুলসটাই ডিফেক্টিভ, মানে অবজেকশনেবল। বলছে কি মুতাওয়াল্লি যাদের ইনকাম 1 লাখ অ্যান্ড অ্যাবভ হবে, দে উইল বি কোয়ালিফাইড 1 লাখ অ্যান্ড অ্যাবভ আচ্ছা অ্যানুয়ালি। যে মুতাওয়াল্লি এবং ওয়াকফ স্টেটের ইনকামটা 1 লাখ অ্যান্ড অ্যাবভ হবে, they will only qualify for casting their vote in favor of a mutawalli to be elected as a board member, which is a flaw in the act. আমরা কি বলছি কি when a mutawalli member is elected, he represents the entire mutawalli of state. So যখন entire mutawalli জন্য উনি একটা নুমাইন্দা, he is a nominated member, he should be voted by the entire mutawallis who are registered with the board of Waqf. এটা আমাদের কথা, কিন্তু ওই ফ্লটা চলে আসছে শুরু থেকে, রয়ে গেছে বলে only 140 mutawallis out of the 8,000 something mutawallis যারা registered আছে, only 140 mutawallis are eligible to vote for a particular mutawalli to be elected as member. So we have many times filed objections against this particular rule which needs to be changed. ওটাকে চেঞ্জ না করার পর্যন্ত কি করে একটা ইলেক্টেড মেম্বারকে, যারা এতগুলো যে মুতাওয়াল্লি আছেন 8,000 and above, ওনারা যাকে 8,000, yes, every ওয়াকফ স্টেট হ্যাজ, মানে যদি অ্যাভারেজে নিয়ে যায় 8,000 মুতাল্লির মধ্যে, এটা কি কলকাতায় না পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায়। তা পশ্চিমবাংলায় 8,000 মুতাল্লির মধ্যে ভোট দিচ্ছেন কতজন? 140 জন, মাত্র 140 জন। সেটাই, বাকি সবকে ডিসকোয়ালিফাই করে রাখা হয়েছে। যেহেতু ওদের ইনকাম যদি 1 লক্ষ টাকা অ্যান্ড অ্যাবাভ হলেও ওয়াকফ বোর্ডের রেকর্ডে নেই, ফাইল করেনি, হয়তো অ্যাকাউন্টস, ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তো তাতে কি হবে? ওয়াকফ বোর্ডের টাকাটা দেয় তো ওরা, 1 লক্ষের নিচে যদি ইনকাম হয় সে টাকাটা দেয় তো। নিশ্চয়ই দেয়, হিসাব সেই টাকা দিলেও ওদেরকে ভোট দিতে দেয়, কিন্তু ভোটের ওদের ক্ষমতা নেই। সেটা কেন? আমাদের কথা আছে, বক্তব্য আছে কি যত পর্যন্ত এই আইনটা যদি না চেঞ্জ হয় ইলেক্টেড মেম্বার জন্য, তো আমরা কি একটা নমিনেট হয় একটা মুতাওয়াল্লি আসলে ওয়াকফ বোর্ডে, or he represents entire mutawallis of West Bengal. So how will he be a proper representative until and unless he is voted by the entire mutawallis who are registered with the board of Waqf? This is the very important question which is unanswered till now. এখানে আমি একটু বলে নিই। হ্যাঁ, বলুন। 1972-73 সালে একবারই ওয়াকফ বোর্ডে ইলেকশন হয়েছিল। আমি যতদূর জানি আগে 2 জন ছিলেন, মানে মুতাল্লি বোর্ডের মেম্বার হতে পারতেন, সেটা কমিয়ে এখন 1 জন করা হয়েছে। কিন্তু 2 জনের সেম মেথড ছিল, 1 লাখ এন্ড অ্যাবাভ হলে ওদেরকে ভোট দিয়ে। হ্যাঁ, বলুন সাইফুল সাহেব। 1972-73 সালে ওয়াকফ বোর্ডে একটা ইলেকশন হয়েছিল অ্যাজ পার হাইকোর্টস অর্ডার। সেই হাইকোর্টস অর্ডারে টোটাল মুতাওয়াল্লি অ্যাজ রেজিস্টার্ড ইন দি ওয়াকফ বোর্ড সবাই পার্টিসিপেট করেছিলেন। সেই ইলেকশনেতে একজন মেম্বার হয়েছিলেন, ওনার নাম ছিল রফিকুল হক। উনি মারা গেছেন। রফিকুল হক উনি বোর্ডের মেম্বার হয়েছিলেন বাই ইলেকশন থ্রুআউট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হয়েছিল, অল মুতাওয়াল্লিস পার্টিসিপেটেড। সেইটি হচ্ছে একমাত্র ইলেকশন, তারপরে আর ওই রকম ইলেকশন আর কখনো হয়নি।
আর এখন যেটা হয়েছে 1995 অ্যাক্টে ছিল 2 জন মতওয়াল্লি, তারপরে হলো 1 জন মতওয়াল্লি, আর 1 জন মহিলা মতওয়াল্লি থাকবেন। কিন্তু সেই মহিলা মতওয়াল্লি কখনোই ওয়াকফ বোর্ডে তাকে নিযুক্ত করেনি, মানে এ পর্যন্ত আসেনি। হ্যাঁ, একজন এসেছিলেন মারিয়াম ওয়ালি, সেও মানে মহিলা ক্যাটাগরিতে বহুদিন আগে, খুব সম্ভবত ফার্স্ট ইলেকশন কিংবা সেকেন্ড ইলেকশন, সেই সময় উনি ছিলেন বোর্ডের মেম্বার। মারিয়াম ওয়ালি ডক্টর M.A. ওয়ালির ওয়াইফ, আচ্ছা, উনি ওনাদের এস্টেট ছিল, সেই হিসাবে উনি এসেছিলেন। তো আমরা বলতে চাই দ্য সিস্টেম ইজ নট রাইট। যে যে না যে তাহলে তাহলে এই উদ্দেশ্য- সিস্টেমটা আপনারা যে আন্দোলন করছেন এতদিন, মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি 1935 সালে 1935-এ যখন ওয়াকফ বোর্ড স্থাপিত হলো, সেটা যে কারণে স্থাপিত হলো সেই কারণটা কিন্তু আজকে পূরণ হচ্ছে না। দ্য পারপাস ওয়াজ ডিফারেন্ট অ্যান্ড নাও দ্য establishment of the Waqf board is not serving the purpose for which it was established. This is a very important question. কেন স্থাপিত হয়েছিল? দ্য বোর্ড উইল কিপ রেকর্ডস অফ অল দ্য ওয়াকফ স্টেটস, যত সম্পত্তি আছে আমাদের ভারতবর্ষ সব রেকর্ড রাখা হবে, কত ওদের কোয়ান্টাম অফ ল্যান্ড আছে, মোতাওয়াল্লিশিপ কি আছে, ওয়াকফ নামা, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে জানাতে চাই, যিনি ওনার ছিলেন একটা সম্পত্তির একটা ভালো উদ্দেশ্যের জন্য, সবাবে জারিয়া যাকে বলে, জন্য উনি আল্লাহকে মালিক বানিয়ে ওয়াকফ করলেন, উনি ওয়াকিফ যাকে বলা যায়, উনি একটা ওয়াকফ ডিড তৈরি করলেন যাকে বলা যায় ওয়াকফ নামা। দ্যাট ইজ দ্য উইল অফ দ্য পারসন হু অ্যাকচুয়ালি ডেডিকেটেড হিজ প্রপার্টি বাই ওয়ে অফ এন্ডোমেন্ট, মেকিং অলমাইটি গড আল্লাহকে মালিক বানিয়ে। কিন্তু আজকে ওনার উইলটাকে ফেলে দিয়ে, ইভেন দ্য মোতাওয়াল্লিদ, আমি বলছি মানে মোতাওয়াল্লিরা, এই ওয়াকফ তো হচ্ছে আল্লাহর প্রতি উৎসর্গ করা, এবং সেই উৎসর্গ হচ্ছে মানব কল্যাণে, জনকল্যাণে। তো ওই সেইটা হচ্ছে কি জন অফ কল্যাণ, না, আমি জানতে চাইছি সেইটা কি প্রপার হচ্ছে ওয়াকফ বোর্ডে? সেটা হচ্ছে না। সেটা কারণ কেন? হ্যাঁ, সেই কারণটা জানতে আমরা চাই। আমরা আজকে কারণ উপরে একটু আলো দিতে চাই। বলুন, সেটা বলুন। কারণ আছে কি, ওয়াকফ স্টেটস সম্পত্তি যে ডেভেলপমেন্ট হবার কথা, আজ থেকে যা 50 বছর যা ভাড়া ছিল, 1000-2000 টাকা অনেক বড় কথা ছিল তখন। আজকেও পুরনো টেনেন্টদেরকে আইনও রক্ষা করে, ওরা যতই ইনক্রিমেন্ট অফ রেন্ট করার পরেও কিন্তু এত ইনকাম আসছে না যে মোতাওয়াল্লি নিজের রেমুনারেশন নিবে বা ওয়াকফ স্টেটের মেনটেনেন্স করবে বা প্রপার্টি ট্যাক্স দেবে। তো মোতাওয়াল্লিরা এক জায়গায় দেখবেন বাধ্য হয়ে বেইমানি করতে নেমে যায়, যে ও তো ইনকাম থেকে ও নিজে পেট ভরতে পারছে না। তো কিন্তু আমি কাকে এর জন্য দায়িত্ব দেব? রেসপন্সিবল টু দ্য সিস্টেম। সিস্টেম মানে হলো প্রশাসন। প্রশাসনকে দেখার উচিত, ইভেন ইফ ইট ক্যানট বি সোল্ড আউট, ক্যানট বি গিফটেড, প্রশাসনকে উচিত আছে কি লোন সিস্টেম, একটা ব্যাংক থেকে লোনের ব্যবস্থা যদি করে দেওয়া যায় তো প্রতি ওয়াকফ স্টেট ডেভেলপ হবে, তার ইনকাম বাড়বে, তার ইনকাম থেকে সবার ভালো হবে। কেন? ওয়াকফ আইনে, ওয়াকফ ডিডে যে যিনি, তাহলে আপনারা তো এই কাজগুলো, আপনি তো সরকারকে এত সব বলছেন, আপনি সরকারকে করতে হবে, আপনি কি করছেন? এই যে ইসি নাম্বার 3776, যে একজন ভদ্রমহিলা লন্ডনে আছেন, তার 18 কাটা জায়গা, তা এটা কারা ডিস্টার্ব করছে? এটা কি কোনো সরকার ডিস্টার্ব করছে? ওটাই বলতে চাই, এটা মোতাল্লি ডিস্টার্ব করছে, মোতাওয়াল্লি ডিস্টার্ব না, বা ওয়াকফ বোর্ডের কোনো সদস্য ডিস্টার্ব করছে? নতুন আইনে আমি একটু- ফরেনার ক্যানট বি। আপনি যে জিনিস বলছেন তাতে তো আমি একটু বলে নিই, হ্যাঁ, সেটা হচ্ছে এই স্টেটের মোতাওয়াল্লিশিপ হ্যাঁ, এখন ডাইরেক্ট ম্যানেজমেন্টে চলে গেছে। দের আর সেভারাল স্টেটস আন্ডার ডাইরেক্ট ম্যানেজমেন্ট, অনেক স্টেট আছে। এই ডাইরেক্ট ম্যানেজমেন্ট স্টেটের মধ্যে 3776ও পড়ে। 3776 গেজেট করে ডাইরেক্ট ম্যানেজমেন্টে নিয়েছে অ্যাজ পার নর্মস। এখন নেবার পর এইটার উপরে ওখানকার একটা টেনেন্ট সে হয়ে গেল প্রমোটার, আর তার সাথে আরও 2টো প্রমোটার যোগ দিল। সেই যোগ দেওয়ার ফলে ওইখানে গিয়ে ওরা একটা প্রপোজাল ফেলে দিল যে এটা ডেভেলপ আমরা করব, এটাতে এরকম হবে।
ওয়াকফ বোর্ডকে 1400 স্কোয়ার ফিট জায়গা দেবো, বাদবাকিটা আমরা সেল আউট করে দেবো। আমি জনসাধারণের কল্যাণে আমাদের যারা ওয়াকিফ করেছেন, মানে ঈশ্বরের আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণে, আপনারা সেই বিষয়টা বলুন। এত আইন টাইন বলা যাবে না, সেই বিষয়টা স্পেসিফিকলি বলুন। এখন পর্যন্ত ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে উন্নয়নমূলক ভালো কাজ কি হয়েছে? সবই তো দেখছি জটিল অবস্থা। কোথাও অবৈধভাবে প্রমোটিং, অবৈধভাবে কবরস্থানের উপরে বাড়ি, অবৈধ ভালো ল্যান্ড, সেখানে স্কুল কলেজ অনেক কিছু গড়ে উঠতে পারতো। সেগুলো এখন সরকার তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে, বিগত সরকার তো দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, তাদের সঙ্গে আঘাত করেছিল একটা দুর্নীতিগ্রস্ত বোর্ডের কিছু মানুষ। আপনারাও তাদের মনে হয় জড়িয়ে ছিলেন, আপনারা বলতে পারছেন না কেন জোরে? আপনারা যদি আপনারা বলুন যে আপনারা কি করেছেন, আমি তো সেইটা জানতে চাইছি। সরকার তো দুর্নীতিগ্রস্ত ছিল, দুর্নীতিগ্রস্ত বিগত সরকারের সমস্ত তথ্য আমরা পেয়ে যাচ্ছি। যে একটা প্রভাবশালী মন্ত্রী, সে কর্পোরেশন দেখত, জেলে আছে একজন পুলিশ কর্তা, সে দেখত প্রশাসন, আর একজন দেখত বোর্ডের, ওয়াকফ বোর্ডের সাথে চেয়ারম্যান সব নিয়ে একটা নেক্সাস করে সব আত্মসাৎ করত। তো এইবার ঘটনাটা হচ্ছে, তাহলে এত অভিযোগ কেন? তাহলে আপনাদের তো অভিযোগ থাকার কথা না, কিন্তু সব ভালো কাজ হচ্ছে তো, তাই তো নাকি? আমি ইরফান সাহেবকে জিজ্ঞেস করছি। ভালো কাজ কোনোতেই হচ্ছে না। বলুন সেটা, সরকারকে দোষ দিচ্ছে। সরকার তো এখন সরকার তো পরিবর্তন এসছে, আমাদের নবনির্বাচিত সরকার বলছে দুর্নীতি হটাও, দুর্নীতি হটাও, তোলাবাজি হটাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে ওয়াকফ বোর্ড, এখন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান নাই, চেয়ারম্যান হচ্ছে অর্নামেন্টস, চেয়ারম্যানের ব্যাপার থাকে না, সিও হচ্ছে আসল। তো সিও, অ্যাডিশনাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, তারা দেখছেন কার নির্দেশে? তারা দেখছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাতে ওয়াকফ বোর্ড তো এখন সরকারের একদম, সরকার সেখানে শক্ত হাতে ওয়াকফ বোর্ডের কাজ করতে চাইছেন জনসাধারণের মঙ্গলে, মানুষের মঙ্গলে, শিক্ষা প্রসারে, স্বাস্থ্যের উন্নতিতে। ওয়াকফের যে বিপুল পরিমাণ সম্পত্তি এক একটা মোতাল্লি এবং অবৈধভাবে তারা আত্মসাৎ করে রেখেছে, এবং বোর্ডের একটা চক্র, সেই বিষয়টা যে অভিযোগ আসে সেটা কি সত্য, সেটা আমি জানতে চাইছি। যত সরকার আমরা দেখি, আবার সরকার তো দুর্নীতিগ্রস্ত ছিল, এখন সরকার তো যথেষ্ট পরিষ্কার। হ্যাঁ, তো আমার অভিজ্ঞতা, হ্যাঁ আপনি বলুন। যে সরকার যখন আসে শাসনে, ও এই কথা, এই স্লোগান করে দুর্নীতি হটাও, কিন্তু করে তার উল্টো হয়, কিন্তু তার উল্টো। এটা স্লোগান বেনে রয়ে গেছে দুর্নীতি হটাও, কিন্তু আসলে কিন্তু দুর্নীতি হাঁটছে না, সেটা কারাপশন কিন্তু আরো মানে চলছে। বোর্ডকে আপনারা সহযোগিতা করুন, সরকারকে সহযোগিতা না করলে সরকার কিভাবে সটাবে? আপনি তো বাড়িতে বসে বসে খাতা কলমে এসব আলোচনা করলাম না, আপনারা সোচ্চার হন, সরকারকে জানান। সরকারের জানানোর হচ্ছে, সরকারের এখন যিনি সিও আছেন তিনি, তাকে অভিযোগ করুন, তাকে জানান যে কিভাবে কি হচ্ছে। নতুন সরকার মাত্র 3 মাসে এসছে, আগের সরকারের সময় A to Z দুর্নীতিতে ডুবেছিল। যাই হোক, আমাদের সময় একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতিতে পরে ফিরছি, কোথাও যাবেন না। বিরতির পর আবার ফিরে এলাম। আমি এখন একটা আপনাদের অবাক করা কাণ্ডের কথা শোনাবো আমার দর্শকদের, যারা টিভির প্রান্তে আছেন। ইসি নাম্বার 4983, এটা জানেন আপনারা? 4983 ওয়াকফের নাম জয়নাব বিবি অ্যান্ড হাজি ইউসুফ ওয়াকফ স্টেট, 12 কাঠা 13 ছাটাক জমি। শেষ মোতাল্লি মারা যাওয়ার পর 2008 সালে এই সম্পত্তি ডাইরেক্ট ম্যানেজমেন্ট বোর্ড অফ ওয়াকফের অধীন চলে আসে। 2014 সালে এই মূল্যবান সম্পত্তিটি
ডেভেলপ করার জন্য তৎকালীন বোর্ডের একজন প্রভাবশালী সদস্যের মধ্যস্থতায় টিএম কনস্ট্রাকশন নামে একটা কোম্পানির সাথে, প্রমোটিং কোম্পানির সাথে ওয়াকফ বোর্ডের 50-50 শেয়ারে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের এগ্রিমেন্ট হয়। 2020 সাল নাগাদ কিছু ভাড়াটিয়ার সাথে সমঝোতা করে কাজটি সম্পন্ন হয়। চুক্তিপত্র অনুযায়ী কাজ কমপ্লিট হয় এবং তার শংসাপত্র পাওয়ার পর ডেভেলপার নতুন টেনেন্ট নিতে পারেন বোর্ডের সম্মতিতে, এবং বাকি অর্ধেক সরাসরি বোর্ডকে হস্তান্তর করার কথা চুক্তিপত্র অনুযায়ী। কিন্তু মজার বিষয়, 2020 সাল থেকে কমিটি অসম্পূর্ণ দেখিয়ে 100% ফ্ল্যাট বিক্রি অথবা লিজ দিয়ে দেয়। সূত্র মারফত আরও জানা যায়, দুর্নীতির দায়ে জেলে থাকা এক পুলিশ কর্তার ছেলে বোর্ডের অনুমোদন ছাড়াই সেখানে ফ্ল্যাট দখল করে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাচ্ছেন বলে অভিযোগ। এটা বেগবাগাল লা মার্টিনার পাশে, খুবই মূল্যবান সম্পত্তি। আসল রহস্য এখনো বাকি। যদিও আমাদের নবনিযুক্ত সরকার এই সমস্ত দুর্নীতির তদন্তের ভার দিয়েছেন সরকারি প্রশাসনকে, নবনিযুক্ত সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী সাফ বলেছেন যে দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্ত মতো, এবং সেটা পশ্চিম বাংলার মুসলিম সমাজ দেখতে চায় যে তাদের কঠোর শাস্তি। এবং তিনি বলেছেন যে দুর্নীতি হটাও, তোলাবাজি হটাও, গুন্ডাগিরি হটাও। সরকারের লক্ষ্য হচ্ছে বাংলার উন্নয়ন, জনগণের কল্যাণ। কিন্তু রহস্যের পর রহস্য, পরতে পরতে রহস্য। তদানীন্তন বোর্ডের কর্তা ব্যক্তিরা 30 কোটির এই যে সম্পত্তি, যেটা বলছিলাম আমি সম্পত্তি, সেই সম্পত্তিকে বেআইনিভাবে দখল নেওয়ার জন্য অভিযোগ উঠেছে। 2008 সাল থেকে বোর্ডের অধীনে থাকা সম্পত্তি জনৈক জমির আলীকে মোতাল্লি হিসাবে নিযুক্ত করা ব্যবস্থা করে নির্বাচনের ঠিক আগে বোর্ডের এই দুরভিসন্ধি আজ পেয়ে নিয়ম অনুযায়ী ওয়াকফ আইনের 26 নম্বর ধারা মোতাবেক অবজেকশন দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দেন তৎকালীন সিও এবং বর্তমান সিও। এখানে মূল অভিযোগ, জমির আলী তার বাড়ি কিন্তু বাংলায় নয়, তার বাড়ি পাঞ্জাবের তিনি বাসিন্দা। সুন্নতি জামাত ওয়াকিফের সঙ্গে এই ব্যক্তির পারিবারিক বা তাদের বংশধর নয়, উত্তরসূরিও কোনোভাবে নয়। তাহলে কিভাবে পাঞ্জাবের এক মানুষকে এই সম্পত্তির মোতাল্লি করার চেষ্টা চলছিল? বোর্ডের আধিকারিকের এনকোয়ারি রিপোর্ট ও অবজেকশনকে অমান্য করে কি উদ্দেশ্যে ডাইরেক্ট ম্যানেজমেন্ট থেকে অভিযোগ ওঠা ভুয়ো মোতাল্লিকে নিযুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা চক্র। শোনা যাচ্ছে যে ডেভেলপের যে মোতাল্লি করার চেষ্টা হচ্ছিল পাঞ্জাবের বাসিন্দাকে হচ্ছে, এবং যে ডেভেলপার তার বাড়িও পাঞ্জাবে। এটা অভিযোগ। গোপন কোনো চক্রান্ত আছে কিনা সেটা জানার চেষ্টা করতে হবে। এখন দেখার বিষয় যে বিশাল অঙ্কের যে সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে তৈরি হলো, তা কি পাঞ্জাবের বাসিন্দার হাতে চলে যাবে, না এই বাংলায় চুক্তি অনুযায়ী ওয়াকফ বোর্ডের অধীনে এই পশ্চিম বাংলায় থাকবে? এটা আমাদের এখন লাখ টাকার প্রশ্ন। তাহলে কিভাবে এই ওয়াকফ বোর্ড, যা মুসলিম কমিউনিটির উন্নয়নের জন্য, কল্যাণের জন্য ব্যয় হওয়ার কথা, সেটাকে কিভাবে নষ্ট করছে এই কিছু মানুষ যারা
মুতাল্লি হয়ে বসে আছে, তারা যারা দান করে গেছেন সৎ উদ্দেশ্যে দান করেছেন, মানুষের কল্যাণে তারা আল্লাহর উপরে আস্থা রেখে বিশ্বাস করে মানুষের যাতে ভালো হয়, স্বাস্থ্য, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের উন্নতি ঘটে, সেই সব বিষয়গুলো এখন জলাঞ্জলি দিয়ে কে কত সম্পত্তি আত্মসাৎ করতে পারে, কিভাবে বেআইনিভাবে বাড়ি নির্মাণ করতে পারে, সেই সব চক্রান্ত চলছে। এবং এখন শক্ত হাতে নবনির্বাচিত সরকারের প্রশাসন এটা তদন্ত করছে এবং ওয়াকফ বোর্ডকে নতুনভাবে ফেরানোর চেষ্টা করছে। তবে আমি ওয়াকফ বোর্ডের এই যে কাজ কারবার এই যে চলছে, এটা আমি তথ্য দিয়ে আপনাদের দিলাম, আরও তথ্য আমার কাছে আছে, সব তথ্য আছে। তো সেই বিষয়ে আমি সাইফুল হক সাহেবকে আমি বলবো যে এই ধরনের দুর্নীতি কেন চলছে ওয়াকফ বোর্ডে? এই ধরনের দুর্নীতি এই জন্যই চলছে, এগুলো সব ডাইরেক্ট ম্যানেজমেন্টে নেওয়া, এবং এই ডাইরেক্ট ম্যানেজমেন্টে বহু সম্পত্তি আছে, যাদের মোতওয়াল্লি নেই, মোতওয়াল্লি মারা গেছে, বিদেশে চলে গেছে, বিদেশে থাকে, এইগুলোকে ডাইরেক্ট ম্যানেজমেন্টে অ্যাজ পার ল তারা নিয়েছে। কিন্তু নেওয়ার পরে যে ডেভেলপমেন্ট করেছে, খুব প্রাইম প্রপার্টি আছে বাংলার বুকে, বিশেষ করে কলকাতার বুকে আছে, যেগুলোকে সঠিকভাবে উইদাউট রেফারিং টু দি গভর্নমেন্ট, এই যে ভেতরে ভেতরে এগুলো ডেভেলপ হয়েছে, এগুলো কিন্তু আজ পুরো বাংলার ওয়াকফ স্টেটগুলোতে ক্ষতি করে দিয়েছে। যেরকম আপনাকে আরেকটা বলে রাখি, আপনি একটা দিয়েছেন, আরেকটা জায়গায় আপনি দেখবেন গিয়ে 39, 40 এবং 53 এপিসি রোড, এই এপিসি রোডে বিশাল প্রপার্টি, এপিসি আচার্য প্রফুল্লচন্দ্র রোড। হ্যাঁ, এপিসি রোড। এটা কোথায় জায়গাটা? এই জায়গাটা হচ্ছে সরস্বতী প্রেস আছে শিয়ালদায়, হ্যাঁ হ্যাঁ, সরস্বতী। তার পাশেই একটা পেট্রোল পাম্প আছে, ওখানে একটা সিনেমা আছে, যেটা আগে ছিল কি নাম যেন, আর এখন আলো ছায়া, না না না, আলোচনা নামটা ভুলে গেলাম। ওই মোড়ে পেট্রোল পাম্পের একদম, হ্যাঁ, ওই পেট্রোল পাম্পে, ওইটাও জগৎ সিনেমা, এখন জগৎ, আগে বোধহয় অন্য নাম ছিল ওইটার। তো সেই জগতে পিসি চন্দ্রর কাছে একটা লিস্ট দেওয়া ছিল, তারপরে ওই প্রপার্টিগুলো ওইভাবেই পড়ে আছে, ডাইরেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে নিয়েছে। সেই ডাইরেক্ট ম্যানেজমেন্টের যে স্ট্যাটাস, এই কর্মী রয়েছে, সেই কর্মীরা ওই প্রপার্টি না দেয় ট্যাক্স, না তোলে রেন্ট, এইরকম অবস্থায় পড়ে রয়েছে। এর জন্যে মানে বিশাল ক্ষতি হচ্ছে ওয়াকফের। এইটার দিকে দৃষ্টি দিতে হবে যে কেন ডাইরেক্ট ম্যানেজমেন্ট প্রপার্টির ডাইরেক্ট নিয়ে তার আয় ব্যয়ের হিসাবটা ঠিক মতো করে না আসে, যাতে এটা সেই স্বচ্ছতাটা যদি বর্তমান সরকার দেখার চেষ্টা করে, সেইখানে গিয়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে কি কারণে এটা হয়েছে, কি কারণে এটা হয়েছে। আপনারা জানান, আমরা জানি, আমরা যে বর্তমান বোর্ডকে জানিয়েছিলাম, এখন আবার সরকারকেও জানাতে হবে আমাদের। আমরা বসে থাকলে তো হবে না, আমাদেরকে বসে থেকে করতে গেলে আমাদের নতুন প্রজন্ম এর সুবিধাই পাবে না। তো সেই নতুন প্রজন্ম যাতে আরো পশ্চিমবঙ্গে মানে সরকার কত করবে, যদি সরকারের সাথে সহযোগিতা করার জন্য সদস্যরা যদি সহযোগিতা না করেন, অবশ্যই করতে হবে। সরকার কত করবে? আপনাকে বলে দিই, দেশের আইনটা মেনে আমাদের সকলকেই চলতে হবে, এবং দেশের আইনটা যেভাবে নিয়ে যাবে, যেভাবে আমাদের জন্য রয়ে, ইফ উই ওয়ান্ট রাইটস উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ডিউটিজ অলসো। এটা আমরা সবসময় মনে রাখি। আমরা চাই এই গভর্নমেন্ট যদি আমাদের কাছে এসে জানতে চাই, আমরা কিভাবে হবে, ভালোটা কিভাবে হবে, আপনারা আমাদের হচ্ছে একটা ভিজিলেন্স, একটা না, ওইটা আমি বলছি না, লাভ নাই না, ওইটা আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে জানতে চাইবে যে তুমি মোতাল্লি ছিলে, তুমি কি করেছো, বোর্ডে, তোমার উপার্জিত অর্থ বোর্ডকে দিয়েছো বা দাওনি ঠিক মতন, বা তুমি বোর্ডের সদস্য হতে পারোনি, কেন হতে পারোনি, বা বোর্ডকে কি জানিছো, বা তোমার ব্যক্তিগত উদ্যোগে তোমরা যারা বিরোধী গোষ্ঠী বলে জানা যায়, না না, তাদের আমরা বিরোধী গোষ্ঠী না, তাদের ভূমিকাটা কি, তারা কি করছো, তারা খালি কি অভিযোগ করেই যাবে? না, আমরা তাদের কাজটা কি? অভিযোগ করা না। আমি একটা অ্যাড করতে চাই, কিভাবে সিস্টেমটা ঠিক হবে, ওয়াকফ বোর্ডের যে অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন ঠিক হবে। আমাদের যে পাস্ট চেয়ারম্যান ছিলেন আব্দুল গনি সাহেব, আমাকে যখনই দেখা হতো উনি একটাই কথা বলতেন
कि আমি কিভাবে পুরো পশ্চিমবঙ্গের ওয়াকফ স্টেটকে সামলাবো। আমার স্টাফ মাত্র 20-25 জন। আমি কতবার লিখেছি চিফ মিনিস্টারকে कि আমাকে 100 জন স্টাফ না দিলে আমি ম্যানেজ করতে পারছি না। আরে সে তো কিন্তু বিগত আজকে- সরকারে হয়ে গেছে, সেগুলো তো বারবার আগে কথা বলছেন। এটা আজকে- বিগত সরকারের সেগুলো ফল ছিল, তারা দুর্নীতির সাথে আতাত করেই তো কিছু লোক এগুলো করেছে। সেই দুর্নীতির কথা বারবার বিগত সরকারের কথা বলে, বিগত সরকার তো দুর্নীতিগ্রস্ত ছিল এ টু জেড। আমরা যে মোতাবাল্লি অ্যাসোসিয়েশন থেকে তরফ থেকে হ্যাঁ। যে কদম উঠিয়েছি যে এটা দুর্নীতিটা কিভাবে দূর হবে। ওই সময় তো এত দুর্নীতি হয়েছে, হ্যাঁ, তো এটা- ওই সময় তো কবরস্থানে বাড়ি হয়ে যাচ্ছে। তো সেটার জন্য কি আমি করেছেন সেটাই তার বলতে জন্য, চাই। কি করেছেন তার জন্য, আমরা- আপনি কি করেছেন? আমি তাই বলতে চাই হ্যাঁ। আমরা যে করব বা করেছি হ্যাঁ। সেটা যেখানে দুর্নীতি হচ্ছে তার জন্য মামলা করে একটা মাত্র রাস্তা, কেউ ওখানে আন্দোলন করলে তো কিছু হবে না। মামলা সংগঠন করতে কেন হবে। তো আন্দোলন কেন করবে? মামলায় একা আন্দোলন, এই যে আপনি বলছেন 8,000 মোতাল্লে আছে, 8,000 মোতাল্লে আছে, যাদেরকে 1 লক্ষ টাকার ওপরে হলে ভোটাধিকার প্রয়োগের অধিকার পাবে, তা এইটা কেন আন্দোলন করে নিয়ে আসতে পারছেন না? এটা তো আমরা 8,000 মানুষ আন্দোলন করলে সরকার এই মেনে নেবে গ্রাউন্ডে না। তো মামলা করেছিলাম, কিন্তু মামলা আরে মামলা করে আপনারা 8,000 মানুষ নিয়ে ওয়াকফ বোর্ড ঘেরাও করেছেন। আমরা পেটিশন দিয়েছি, ঘেরাও করার জন্য তো আন্দোলন করতে হবে, সেটা তো প্রশাসনের ব্যাপার, সেটা তো আমাদেরকে প্রশাসন আন্দোলন করবে? না না, প্রশাসন আন্দোলন করবে না, কিন্তু প্রশাসন বুঝতে হবে যে যেরকম গত প্রশাসনে আরে মমতা প্রশাসনে বগত বলছি তো, শ্রীমতী- তারা দুর্নীতি দায়ে দোষী, তাদের তো শাস্তি হচ্ছে। সেটাই আপনি আমরা- একই কথা বারবার বলছেন কেন? প্রিভিয়াস চিফ মিনিস্টার হ্যাঁ, উনি আপনি আন্দোলন করছেন না, ঘরে বসে বসে বলছেন একটা কেস করে দিলাম। উনি কি হবে কেস উনি করে? তো ওয়াকফের যে মিনিস্ট্রিটা নিজের পাশে রেখেছিলেন, ওনার পাশে টাইমই নেই ওয়াকফকে দেখার। হ্যাঁ, আপনি সেইটা জানতে মিনিস্ট্রিটা চাইছি। নিজের পাশে রেখেছেন কেন? সেইটা অভিযোগ করুন। আমি অভিযোগ ওইটা প্রমাণ যে করেছি। 15 বছরে আমরা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের জন্য লিখে লিখে আমরা অনেকটা কোনো পিছিয়ে বিচার গেলাম। পাইনি। আমরা সব কোনো বিচার মানুষদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, হ্যাঁ, তাই তো ব্যাপারটা? তাই। একদম। এইটা তো বিষয়। এইটাই তো এটা ভিতরে বলছেন, বাইরে বলতে এখন পারছেন না আপনারা। না, না, আমরা বাইরে বলা বলছি হয়েছে। বারে বারে কি এটা বারে বারে বলা হয়েছে, কিভাবে দৃষ্টি আকর্ষণ হবে? করেছে। উনি কেন মিনিস্ট্রিটা নিজে পাশে রাখলেন? দ্য প্রিভিয়াস চিফ মিনিস্টার, শি হ্যাজ নো টাইম টু গিভ টু দ্য ওয়াকফ। কিন্তু উনি ওয়াকফের যত উনি অভিযোগ। উনি 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 রাখলেও উনি তো, আমরা যতদূর জানি, আমাদের তৎকালীন প্রভাবশালী এক মন্ত্রীকে বকলমে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, মানে সেই খানিকটা দেখাশোনা করতো। তো আপনাদের তো এই খবরগুলো রাখা উচিত, নিশ্চয় জানেন, জানা উচিত। তো সেইগুলো তো ঘরের গোল টেবিল বৈঠক করে বসে বসে করা হবে। আমরা তো ভদ্রভাবে কোর্টে গিয়ে মামলা ফাইল করেছি, করতে পারি। যখন আর ভদ্রভাবে হবে না, তখন আমাকে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের নামতে কারণ হবে। আপনারা এই সম্পত্তিগুলো জনকল্যাণে দান করা সম্পত্তিগুলো এভাবে নষ্ট করতে পারেন না। দেখুন, আপনারা- ডাইরেক্ট ম্যানেজমেন্টে অনেকগুলো যে মানুষগুলো জনকল্যাণে, মানব কল্যাণে, মানুষের জন্য দান করেছে, অথচ একটা মফস্বলের ছেলে এসে কলকাতা শহরে একটা হোস্টেলের জন্য থাকতে পারে না, আর ওয়াকফ বোর্ডের এইসব সদস্যরা প্যালেসিয়াল বিল্ডিং বানিয়ে তারা বাস করছে, কোটি কোটি টাকার সম্পদ ভোগ করছে। একটু আপনাকে বলে আপনারা দিই। আন্দোলন করবেন না? আপনারা খালি কোর্টে কেস করে দিয়ে বসতে হবে চুপচাপ। এটা কোর্টে কেস করছে অন্য কারণে। আপনাকে একটু বলে দিই, হ্যাঁ, যেগুলো সত্যিকারের উন্নয়নমূলক কাজ হওয়ার কথা বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সবাইকে বলা হয়েছে। এবার দেখুন, একটা স্টেট আছে সূর্য সেন স্ট্রিটে, সেটি হচ্ছে একটি স্কুল, ওখানকার স্কুল সূর্য সেন জুবলি ইনস্টিটিউশন। তার মধ্যে কিছু কিছু বহিরাগত লোক ওপরে দখল করে রয়েছে, আর কিছু লোক নিচে দখল করে রয়েছে, যার জন্য ওরা ক্লাস বাড়াতে পারছে না। বহু চিঠি আমরা বহুবার গেছি। এখন এই সরকার যদি ওইগুলোকে একটু অনুসন্ধান করে নেয়। না, এই সরকার মাত্র 3 মাস হ্যাঁ এসছে, 3 মাসে কাজ হবে। আমরা নিজেরাই কথা দিচ্ছি আমাদের কাজ হবে, কিন্তু বিগত সময়ে আপনারা কি করেছেন? আমি তো সেইটা জানতে চাইছি। এই যে 15 বছরে বোয়ালি হোস্টেল, 1 নম্বর কাইজার স্ট্রিট, ওটা এখনো একটা হয়নি। হোস্টেল, এটা আমি বললাম ওখানে আপনাকে। যারা আছে তারা, আমি বলছি যদি ওখানে গিয়ে আপনারা নিজেরা, এই যে কিছু মোতাল্লি যারা মানুষের কল্যাণে কাজ করতে চান, ঘুরি বাড়ি না, খালি আলোচনা করে নয়, মানুষের কল্যাণে কাজ করতে গেলে মাঠে নেমে কাজ করতে হবে। খাতা কলমে কাজ মানুষের কল্যাণে হয় না। তো সেই জন্য তারা যদি যান, ওয়াকফের ওই যে বোয়ালি হোস্টেলটা আমরা 10 তলা বিল্ডিং করব, এখানে পশ্চিমবাংলার যত ছাত্রছাত্রী আছে সমস্ত এঁটে যাবে, মানে তারা
এখন তো মফস্বল থেকে আর সেইভাবে পড়তে আসে না, কারণ মফস্বলে অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে, যেমন মুর্শিদাবাদে ইউনিভার্সিটি আছে, MA পড়ার জন্য যেমন সবাই আসতো, এখন আপনার মুর্শিদাবাদের ছেলেরা মুর্শিদাবাদে পড়ছে, কি আলিয়া ইউনিভার্সিটিতে আসছে, আলিয়া ইউনিভার্সিটিতে এখন ছাত্রাবাস আছে, ছাত্রী আবাস আছে, তবেও সংকট, তারা ভালো খেতে পায় না, থাকতে পায় না, ধসে পড়ছে, এই জন্য ভিসির কাছে আন্দোলন চলে। কিন্তু ওয়াকাফের যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো যদি ঠিক কাজে ব্যয় হয়, বা যারা আপনারা মোতাল্লে আছেন, বা আপনারা বসে কিভাবে ওয়াকফ বোর্ডের ভালো মানুষদের আনা যায়, খালি কেস করে দিলে হবে না, ভালো মানুষদের আনা যায়, এটা দীর্ঘ আন্দোলন, এবং তার প্রভাবে ধরুন এই যে কাইজার স্ট্রিটে যে হোস্টেল, কি মূল্যবান জায়গা, ওইটা স্যাংশন ছিল G+5 আর 600 বেড, ওটা স্যাংশন হয়েছে এবং PWD-কে দেওয়া হয়েছে। ওইটি আন্দোলনটা করেছিলেন ডক্টর মোয়াজ্জেম হোসেন করে, আমরা বললাম উনি কে ছিলেন? ডক্টর মোয়াজ্জেম হোসেন আই স্পেশালিস্ট ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওনাকে উনি তো এই পাকসার কাছে ডাক্তার। এবং ওই আন্দোলনটা করার পর আমি ওনাকে বললাম যে আপনার এটা এত বড় কাজ করার আপনার আজ সময় নেই, আপনি অনেক বয়স হয়ে গেছে, আপনি এটা গভর্নমেন্টকে দিয়ে PWD-কে দিয়ে করান। ওই PWD ওই যে জায়গাটা, সেইটা হচ্ছে মোয়াজ্জেম হোসেন কি ছিলেন? মোয়াজ্জেম হোসেন ছিলেন একটা মেম্বার, বোর্ডের মেম্বার ছিলেন। বোর্ডের মেম্বার না, ওই ডেভেলপমেন্ট কমিটির মেম্বার ছিলেন। হ্যাঁ, ওটা ডক্টর মোমেনও ছিলেন ওতে। আচ্ছা। হ্যাঁ, তো ওই হোস্টেলটা 600 বেডের হওয়ার কথা, সেই 600 বেডের প্রথম যেটা লট, সেইটা শুধু তৈরি হলো, আর বাদবাকিটা আজও পড়ে রয়েছে। না, হলো না কেন? হলো না এই জন্যে ওই বহিরাগতরা ওই গন্ডগোল করে রেখেছে ওখানে। বহিরাগত বলতে ওই যারা প্রফেশনালি লয়ার আছে, তারা ওই জায়গাটা দখল করে, যে জায়গাটাই করতে পারলো না। ওখানে ওদেরকে তো ধরুন একটা নিয়ম আছে, একটা নোটিশ দিতে হবে, কাউকে দেওয়া হয়নি, আমি জানি, আমি জানি, আচ্ছা, আমি জানি, আমি খোঁজ নিয়েছিলাম, আমি জানি ওখানে নোটিশ দিতে হবে যে ভাই তোমরা 3 মাসের মধ্যে ছেড়ে দাও। মাঝে মধ্যে এখান থেকে যেত লোকজন, গিয়ে ওই বলে দিত যে আপনি কি করেন, এ কি করে, এ স্টুডেন্ট কিনা, এ ওকালতি বাস করে, আপনারা এবার ছেড়ে দেবেন, দিয়ে চলে আসেন। তো আপনাদের একটা নিয়ম আছে, তো আপনি 3 নোটিশ দেবেন, 3 মাসের মধ্যে না দিলে আপনাদের আইনানুগ ব্যবস্থা নেব, চলে যাবে। ওরাও হাইকোর্টে মামলা করেছিল বোর্ডের বিরুদ্ধে এবং গন্ডগোল করে দিয়েছিল ওখানে। তারপরে দেখলাম যে এই প্রজেক্টটা যেটা এখন 161 বেডের হয়েছে, সেটাও বন্ধ করে, এটা পাশে মসজিদের পশ্চিমে, মসজিদ ওই যে রাস্তাটা যেটা খোলার, যেটা খুলে দিয়েছি, আমি নিজে দাঁড়িয়ে খুলিয়েছি, ওখানে একটা মুরগি আলো ওখানে দোকান করেছিল। আমি বলি ভাই এটা একটা পড়ে থাকলে তো বেদখল হবে, যখন পড়ে থাকলে বেদখল হবে। সবাই চেষ্টা করছে নিজের তরফ থেকে, বুঝছেন তো, যেটা ভালো কাজে আমরা সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করেছি, কিন্তু বোর্ডের যে কিছু লোক ছিল তারা চাইতো না ভালো মানুষরা এখানে এসে আমাদেরকে একটা সৎ পরামর্শ দেয়। কিন্তু যারা ভালো লোক সত্যিকারে বোর্ডে ছিল, তারা চিনেছিল যে এরা সত্যিকার চাইছে বাংলার উন্নতি হোক, সবাই মিলে এগিয়ে আসার জন্য আহ্বান করছে, সবাই মিলে এগিয়ে এসো। আজকে আমি সরি টু ব্রেক, আমি জানতে চাইছি কি আজকে আমাদেরকে যে আমি মোতাওয়াল্লি অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করি, আমাদেরকে যে আপনি ডেকেছেন, তো আমাদের অভিযোগটা তো আমাদেরকে বলতে দেবেন কি মোতাওয়াল্লিরা কত হেল্পলেস সিচুয়েশনে আছে চিরকাল, আর ওর সিচুয়েশনটা কিভাবে পরিবর্তন হবে, এটা কোনোদিন কোনো লোক ভেবেছে? আপনাকে জিজ্ঞেস করছি, যখন ওয়াকফ প্রপার্টি বিক্রি হতে পারে না, লং লিজ হতে পারে না, গিফট হতে পারে না, কে ডেভেলপ করবে ওয়াকফ সম্পত্তিকে? আমরা এত বড় বড় সম্পত্তি নিয়ে বসে আছি ভালো বলে জায়গায়, ভালো বলে এরিয়াতে, সে কোনো 1 পয়সা দাম নেই আজকে দিনে, ওই 5,000-6,000 টাকা ভাড়া নিয়ে মোতাওয়াল্লি গুজারা করছে। তো তার জন্য কেউ চিন্তা করেছে? আমার পাশে সলিউশন আছে, কিন্তু আমি সলিউশন দিচ্ছি, আগেও দিয়েছি, কিন্তু কেউ নিতে রাজি নেই। যে কারাপশন দুর্নীতি আছে, যে দুর্নীতি আছে, যে দুর্নীতি যারা বিজি উইথ দ্য দুর্নীতি কারাপশন সাথে, ওদের দরকার সময় নেই ওদের পাশে আমাদের অভিযোগ শোনার। আমি বলছি কি ভেরি সিম্পল, আজকে যে নতুন প্রশাসন এসেছেন, আমি ওই প্রশাসনকে বলতে চাইছি কি আপনারা যদি চান একটা ওয়াকফ সম্পত্তি ডেভেলপ হলে কাদের কাদের লাভ আছে, শুধু গভর্নমেন্টের লাভ নেই, কর্পোরেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইনকাম ট্যাক্স থেকে যত লোক বাস করবে, নট অনলি মুসলিমস বাট ইভেন নন মুসলিমস আর রিসাইডিং ইন দ্য ওয়াকফ প্রপার্টি অ্যাজ টেনেন্টস। ভাড়া দিচ্ছে যে কারা? শুধু মুসলমানরা না, মুসলমান কত পার্সেন্ট আছে? এত সম্পত্তি ওয়াকফের বিশাল, ওখানে বেশিরভাগ বেনিফিট নিচ্ছে কারা?
নন মুসলিমস 80% নন মুসলিমস ওখানে এত কম ভাড়া দিয়ে থাকছে, বেনিফিট নিচ্ছে। কিন্তু এই সম্পত্তিগুলো যতদিন ডেভেলপ হবে না, উন্নতি হবে না, উন্নতি হবার কি কারণ? আরে ডেভেলপ তো যদি প্রশাসন ডেভেলপ তো করছে সাইফুল সাহেব, আমি আপনার সঙ্গে একমত নয়, আপনার সঙ্গে আমি আমার একমত কমপ্লিট হয়নি। আপনার সঙ্গে আমি একমত নয়। আপনার যে খালি অভিযোগ সরকারের বিরুদ্ধে, আপনার নিজের কি কাজ করছেন? মোতাল্লিরা তো একটা শ্রেণীর মোতাল্লি তো কাজ করছে, মোতাবলি কোথা একটা থেকে টাকা শ্রেণীর আনবে? মোতাল্লি তো ডেভেলপ কিভাবে করবে? অবৈধভাবে যে বাড়ি ঘর হচ্ছে, হ্যাঁ সেটা কিভাবে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? এটা দুর্নীতি ভাবে হচ্ছে। যদি ঠিক আইনে যদি করতে হয়, যদি প্রশাসন যত ব্যাংকে বলে দেয় ডেভেলপমেন্ট জন্য ওয়াকফ কোনো প্রপার্টি ডেভেলপের জন্য তোমাকে স্যাংশন করতে হবে, ওই প্রপার্টি ডেভেলপ হবার পরে যা ইনকাম আসবে, ইনকাম থেকে ও ব্যাংকের লোন চুকিয়ে দিতে পারে। কিন্তু প্রশাসন এই জিনিস, ছোট জিনিসটা কোনোদিন করতে রাজি নেই। যত প্রশাসন এসেছে সব এই করেছে, চুপ করে বসে আছে। ওই মুতাওয়াল্লি এই তো কম মানে ইনকাম থেকে ও নিজেকে সার্ভাইভ করবে না সম্পত্তিকে মেনটেন করবে, ওকে বাঁচিয়ে রাখবে? তো হচ্ছে দুর্নীতি হচ্ছে, ও বিক্রি করে বেআইনি টাকা নিয়ে সালামি নিয়ে পালিয়ে যাচ্ছে, বাকি লোক তার সাথে খেলছে। আমি বলছি কি যদি আজকে আইন করে দেয় প্রশাসন, যত ব্যাংকদেরকে সম্পত্তি ডেভেলপ করার জন্য স্যাংশন করো লোন। অনেকে লিগ্যাল মোতাল্লি নাই, আপনাদের তো দেখালাম, আমি তো দেখালাম। তাহলে উনি কি ইরফান শের, উনি কি কোনো খবর রাখেন না যে লিগ্যাল মোতাল্লি নাই? ওনার সাথে উনি খালি কথা বলে যাচ্ছেন। ওখানে বহু মানুষ অবৈধ মোতাল্লি, সে থাকেই না। এরকম আমার কাছে বহু তথ্য এসছে যে সেই তথ্য যে সে মোতাল্লি নয়, সে তার কোনো সেই বংশের লোক নয়। আমি একটা তো ইসি নাম্বার দিয়ে পড়ালাম, পাঞ্জাবের মানুষকে এখানে মোতাল্লি করার চেষ্টা চলছে, পাঞ্জাবের মানুষ। ঠিক আছে, ওটা ধরুন 1টা 10টা এরকম কেস, কিন্তু হাজার হাজার যে কেস আছে মোতাওয়াল্লিরা নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা নেই, সে কি করছে? কোনো রকম অন্য বাইরের লোককে দিয়ে পজিশন টাকা নিয়ে মেয়ের বিয়ে করাবে, না সে নিজেকে সোসাইটিতে কিভাবে বাঁচিয়ে রাখবে? সেই ট্র্যাজেডিটা তো কেউ বুঝতে রাজি নেই। আজকে যদি প্রশাসন চাইলে না 2 মিনিট লাগবে, সব ব্যাংকে বলে দে, ব্যাংক তো 1 পয়সা লোন দেয় না ওয়াকফ সম্পত্তির উপর। কেন? ওয়াকফ সম্পত্তি টাইটেলটা তো অলরেডি মালিক আছে। তুমি স্যাংশন দাও, ও ডেভেলপ হবে, তো ওই ইনকাম থেকে তোমাকে ফেরত দেবে লোনটা। এই জিনিসটা যদি করে দেয়, আপনি দেখবেন ওয়াকফ সম্পত্তি কোথায় থেকে কোথায় চলে যেতে পারে। আজকে এই প্রশাসনকে আমি এই প্রপোজাল দেবো লিখিত, যদি আপনারা এই কাজ করাতে পারেন তাহলে করে দেখুন। শুনুন, আপনি প্রশাসনকে লিখিত দিবেন, আপনি এমন কোনো মানুষ নয় যে আপনার কথাটাই সব বিশ্বাস করে নিতে হবে। আপনি প্রশাসনকে আপনি দেবেন আপনার মুভমেন্ট কি, আপনি ভালো কাজ কি কি করেছেন এ পর্যন্ত সেটা আপনি বলুন। ভালো কাজ ইরফান শের, আপনি বলুন, আপনি মোতাল্লি হিসাবে আপনি কি কি কেস করা ছাড়া আপনি কি ভালো কাজ করেছেন? ভালো প্রশ্ন করেছেন আপনি বলুন ইরফান শের, আপনি বলুন, আপনি সরকারের বিগত সরকারের এ সরকারেরও সমালোচনা করছেন, আপনি 3 মাস এসছে, আপনি সরকারের কি কাজ করেছেন সেইটা আপনি বলুন আমাকে। কেস করা ছাড়া, ভালো প্রশ্ন করেছেন, কেস করা ছাড়া আপনি কি কাজ করেছেন? আমি এরকম পরিবার থেকে আসি, যে পরিবার আলহামদুলিল্লাহ জমিনদারি অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং আছে বলে আমি সার্ভাইভ করছি। কিন্তু আমি নিজের চোখে অন্য মুতাওয়াল্লিকে দেখছি, ওদের আপনি তাদের জন্য আমার ফ্যামিলিতে 4টা বড় বড় স্টেট আছে, কলকাতায়, লখনউ, বার্মা, এরকম বিগ মস্ক অফ আকিয়া বার্মা, আমাদের মুসাফির খানা আমাদের। আমি মক্কা সম্বন্ধে জানি। আপনি রাজা, আপনি নবাব। আমি কিন্তু বলছি যে মোতাল্লিরা খেতে পাচ্ছে না, দুর্নীতিগ্রস্ত, যে মোতাল্লিগুলো খেতে পাচ্ছে না, যারা অভাব যাদের, তাদের জন্য আপনি কি করেছেন বা আপনার সংগঠন? আপনি জেলায় গিয়ে যখনই যে জেলায় যায়, ডিস্ট্রিক্টে গিয়ে ওখানে মিটিং কল করি, 500,000 লোকের মিটিং, এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি সবাইকে ডাকি, ওদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আমি কি ওয়াকফ কি আছে আগে বুঝতে চেষ্টা করো, ওয়াকফ আইন কি আছে, এই ওয়াকফ কেন করা হয়েছে, তার জন্য তার ভাইদেরকে তারা বেনিফিশিয়ারি কারা। তোমরা যদি বেঈমানি করো তোমাকে দুনিয়াতে জবাব দিতে হবে, আল্লাহর এখানে জবাব দিতে হবে। আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে রেগুলার আমার জীবনে করে গেছি, কেন আমি দেখছি কি লোক জানে না, 90% লোক জানে না কি ওয়াকফ কি আছে, কেন আছে, কি কারণের জন্য আছে। সরকারি যে নিয়ম হলো অমিত পোর্টাল, এই অমিত পোর্টালে আপনাদের কি ভূমিকা ছিল? অমিত পোর্টালে আমরা পুরো গাইডেন্স করেছি কিভাবে তোমরা ইয়ে করবে, মানে আপলোড করবে। সেখানে কি প্রকৃত যারা মানে মোতাল্লি হওয়ার কথা সেটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। ওয়াকফ বোর্ডও
হেল্প ডেস্ক হলো সব জায়গা করেছে এবার এই অমিত পটেল জন্য, আমরাও সব তাহলে মুতাওয়াল্লি সরকার তো করছে, তো করেছে। সরকার তো করছে, হ্যাঁ। তো সরকার যে করছে না তা তো নয়, সরকারের সীমিত ক্ষমতার মধ্যে সরকার করছে, কিন্তু সরকারের বিরুদ্ধে সবসময় বলে কোনো লাভ হবে না। আমরা নিজেরা কি করছি সেই বিষয়টাও দেখতে হবে, কারণ আমরা ড্রয়িং রুমে বসে আলোচনা করলাম, ওয়াকফ আইন অ্যাওয়ারনেস করলাম, অবশ্যই করতে হবে ওগুলো, কারণ যদি ওয়াকফের কি উদ্দেশ্য, কি কাজ, ওয়াকফ কি, যদি এগুলো না জানে তাহলে মানুষ তো ওটাই বলতে চাই। সরকারের কাছে গিয়ে তাদের আগে- নিবেদন করতে পারবে না। যাক, আজকে আমাদের সময় এখানেই শেষ। আগামী শুক্রবার আবার অনেক কথা আপনাদের হবে। সঙ্গে থাকছি আমি, এবং চোখ রাখুন প্রতি শুক্রবার সন্ধ্যা 5টায় লাইভ অনুষ্ঠানে এবং রাত 10টায়। মোতাল্লি হয়নি ঠিক মতন, কত জায়গায় আপনাকে দেখিয়ে দেবো, আপনি যে এত বছর আছেন।